আসসালামু আলাইকুম। লোয়ার মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে অনেক ম্যাচেই বাঁচিয়ে দিয়েছেন এবং ওই পজিশনটায় তিনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং তখনই আমাদের দেশে একটা বিষয় কিন্তু রব উঠেছিল বা আমরা সবাই চিন্তা করছিলাম যে মেহেদী হাসান মিরাজকে একটু ওপরের দিকে ব্যাটিং করালে তাহলে তিনি হয়তোবা তার ইনিংসগুলোকে আরও বড় করতে পারবেন, লম্বা করতে পারবেন। তবে উপরের দিকে 4 বা 5 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজ কি মানিয়ে নিতে পারছেন বা মানিয়ে নিতে পেরেছেন, সে প্রশ্নটা তো এই মুহূর্তে অবশ্যই করতে হবে বা করা উচিত। এখানে দোষের কিছু না। এখন এক একজন ব্যাটসম্যানের টাইপটা এক এক রকম। মেহেদী হাসান মিরাজ যে সময়টাতে 7-8 নম্বর পজিশনে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিলেন বা বাংলাদেশের হাল ধরেছিলেন, ওই সময়টা যে কারো পক্ষেই স্বাভাবিকভাবে এই বিষয়টা মাথায় আসতে পারে যে ওকে, এই ব্যাটসম্যানটাকে আমরা যদি 4-5 একটু ট্রাই করে দেখি যে তিনি কেমনভাবে ব্যাটিং করছেন বা কেমন ব্যাটিং করতে পারেন, তাহলে বাংলাদেশ টিমটা উপকৃত হবে। তবে এই জায়গাটা পুরোপুরি দৃশ্যমান যে মেহেদী হাসান মিরাজ এখনও 4 নম্বর বা 5 নম্বর পজিশনে ব্যাটিং করার জন্য ওইভাবে প্রিপেয়ার্ড না। দেখেন, একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আপনি যখন একটা ড্যামেজ হয়ে গেছে, মানে 5-6টা উইকেট পড়ে গেছে, এরপর সেই 6-7 নম্বরে ব্যাট করতে নেমে ড্যামেজটাকে রিপেয়ার করা, এটা এক বিষয়। ড্যামেজটাকে রিপেয়ার করা তখন প্রেশারও ওই রকমভাবে নেয়, কারণ অলরেডি 5-6টা উইকেট পড়ে গেছে। আপনি তখন 40-50টা ডট বল খেলতেই পারেন। তখন আপনি যা করবেন সেটাই আলহামদুলিল্লাহ। আপনি যদি 30 বা 35 বা 40 রানের একটা ইনিংস খেলেন, সেটাই আলহামদুলিল্লাহ। বা সেই সময়টা যদি আপনি 50-60টা ডট বল খেলে 50-60 রান করেন, সেটা আলহামদুলিল্লাহ। সেটা মানে তখন ওটা দলের জন্য খুব উপকারী একটা বিষয়। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। কিন্তু ওইটা এক ধরনের রোল, আবার জেনুইন 4 বা 5 নম্বর পজিশনে ব্যাটিং করা ওইটা আবার আরেক ধরনের রোল। জেনুইন 4 বা 5 নম্বর পজিশনে যখন আপনি ব্যাটিং করছেন, আপনার স্কিলের জায়গাটা আপনার আরও বেশি শার্প থাকতে হবে। আমরা মিরাজকে পেস বোলার এগেনস্টে এখনও স্ট্রাগল করতে দেখি। পেস বোলার, ওই মানের পেস বোলার যদি আসেন, এই সিরিজে তো ওই মানের পেস বোলার সত্যিকারের অর্থে ছিলেন না। বিলাল সামিকে আমরা দেখতে পেয়েছি, বাট এর আগে শ্রীলঙ্কা সফর যখন বাংলাদেশ করেছে ওয়ান ডে ফরম্যাটে, তখন যখনই মেহেদী মিরাজ ব্যাটিং করতে এসেছেন, তখনই পেস বোলার নিয়ে এসেছেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন, এবং মিরাজ বেশিক্ষণ টিকতে পারেননি। স্পিনার এগেনস্টে এক্সেসিভ ডট বল কনসিড করা, হ্যাঁ, এই এক্সেসিভ ডট বল কনসিড করাটা যখন 50 রানে 5-6 উইকেট পড়ে গেছে বা 110-15 রানে 5-6 উইকেট পড়ে গেছে, ওই সময়টাতে লোয়ার মিডল অর্ডারে নেমে ডট বল কনসিড করে আরও 30-40টা রান যুক্ত করা, সেটা একটা আলহামদুলিল্লাহ, মানে সেটা একটা ভালো বিষয়। কিন্তু আপনি যখন জেনুইনলি 4-5 নম্বরে ব্যাটিং করতে নামছেন এবং তখন যখন আপনি ডট বল কনসিড করছেন, ওইটা কিন্তু টিমের এক ধরনের প্রেশার বাড়িয়ে দিচ্ছে। এই জায়গাটায় কারো দোষের কোনো কিছু আমি বলছি না। দর্শক সমর্থক যারা এক্সপেক্ট করছিলেন যে মিরাজ ওপরের দিকে ব্যাটিং করবে, সেটা তারা এক্সপেক্ট করতেই পারেন এই কারণে একটা ব্যাটসম্যান যখন 6-7 নম্বর পজিশনে ওইরকমভাবে ব্যাটিং করছেন, তো তাকে তো ওপরের দিকেও সুযোগ পাওয়াটা তিনি ডিজার্ভ করেন। এখন সুযোগটা দেয়া হয়েছে, সেই সুযোগটাতে একটা জিনিস প্রমাণ পাওয়া গেছে যে না, তিনি এখনও আসলে ওই পজিশনে ব্যাটিং করার জন্য প্রিপেয়ার্ড হন নাই। সো আবার তিনি তার যে স্বভাবজাত পজিশনটা আছে, সেই স্বভাবজাত পজিশনটাতেই ফেরত যাওয়াটা উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। হ্যাঁ, কোনোদিন যদি তিনি ওপরের ওই পজিশনটাতে ব্যাটিং করার মতো দক্ষতা অর্জন করেন, সেখানে নিজের কাজ করার ব্যাপার আছে, অনেক পরিশ্রম করার ব্যাপার আছে। দেখেন, এই বিষয়গুলো অনেক আগে থেকেই হতে পারতো। অনেক আগে থেকে কীভাবে হতে পারতো, যে সময়টাতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদরা খেলতেন, এই প্লেয়ারদেরকে আমরা এমনও দেখেছি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড তাদের সাথেও খেলতেন। ওই সময় আফগানিস্তান এত স্ট্রং সাইড ছিল না, আফগানিস্তান সিরিজেও তারা খেলতেন। ইভেন এরকম দেখা গেছে যে আপনি ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জিতেছেন সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার সঙ্গে, পরের সিরিজটি ইমিডিয়েটলি জিম্বাবুয়ের সঙ্গে, সেই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটাও তারা খেলছেন। ওই সময়টায় যদি সত্যিকারের অর্থে তারা না খেলে এভাবে মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক সৈকত বা সাব্বির রহমানদেরকে প্রিপেয়ার করা হতো, তাহলে মেহেদী হাসান মিরাজরা তখন থেকে 4-5 নম্বরে কীভাবে ব্যাটিং করতে হয়, এটা একটা গ্রুমিং থাকতো বা এটা একটা গ্রুম আপ থাকতো। যেহেতু আমাদের ডোমেস্টিক ক্রিকেটটার মানটাও পড়ে গেছে, সো ইন্টারন্যাশনাল ক্রিকেটও এটা একটা গ্রুমিংটা থাকতো। তাহলে এখন এই সময়ে সেই স্ট্রাগলটা আসলে করতে হতো না। সো যেহেতু স্ট্রাগলটা করতে হচ্ছে এবং সেটা দৃশ্যমান স্ট্রাগলই করছেন মেহেদী হাসান মিরাজ, সো আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ এখন এই মুহূর্তে জেনুইন 4 বা 5 নম্বর পজিশনে ব্যাটিং করার জন্য এলিজিবল না। হ্যাঁ, অপোনেন্ট টিমে মিস্ট্রি স্পিনার আছে, অপোনেন্ট টিমে ক্ষেত্র বিশেষে বা কার্য বিশেষে এমন কোনো বোলার আছে যাকে মেহেদী হাসান মিরাজ বেটার খেলেন, ওই সমস্ত পার্টিকুলার অপোনেন্ট বেস করে হয়তোবা ওই দিনগুলোতে মেকশিফট ওপেনার হিসেবে ব্যাটিং করতে পারেন।
মেকশিফট নাম্বার 3 ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে পারেন, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট রেগুলার বেসিসে জেনুইন 4 বা 5 নম্বরে ব্যাটিং করার জন্য এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না হি ইজ দ্যাট মাচ এলিজিবল এনাফ, এবং তার নিজের ভালোর জন্যই আমার কাছে মনে হয় যে 7-8 নম্বর পজিশনে আবার ফেরত যাওয়া উচিত বা লোয়ার মিডল অর্ডার পজিশনটাতে ফেরত যাওয়া উচিত। এখন সত্যিকারের অর্থে আপনি কয়টা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান রাখবেন দলে, তখন সেটাও একটা অনেক বড় বিষয়। কারণ আমার কাছে বাংলাদেশের ওয়ানডে এবং টি-20 দুটা টিমেই সলিড মিডল অর্ডারের একটা অভাব মনে হয়েছে, সলিড মিডল অর্ডারের জায়গাটা নাই। সো সেই জায়গাটাতে লিটন কুমার দাস ক্যান বি আ গুড অপশন যদি তিনি সলিড মিডল অর্ডার ব্যাটিং করেন। আমি জানি না লিটন কুমার দাসের প্রেফারেন্সটা কি, তিনি নতুন বলেই খেলতে চান কিনা, বাট ওয়ানডে ফরম্যাটটাতে লিটন কুমার দাস হয়তো বা 4 নম্বরে ব্যাটিং করতে চাইলে তার সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।